প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। রসায়নের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের রসায়ন ক্লাস পরিচালনায় আছি আমি মোহাম্মদ রাকিবুল হাসান, প্রভাষক, রসায়ন বিভাগ, সাভার সরকারি কলেজ। আজকে আমরা গুণগত রসায়ন থেকে দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব, হুম, অর্থাৎ দ্রাব্যতাকে আসলে গত ক্লাসে আমরা যেটা পড়েছিলাম সেটা হলো যে দ্রাব্যতা, দ্রাব্যতা নীতি, এই বিষয়গুলো আমরা পড়েছিলাম। ঠিক আছে, বা দ্রবণ কি সেটা আমরা পড়েছিলাম। এগুলো পড়েছি। আজকে আমরা জানবো, যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো যে দ্রাব্যতার উপর নিয়ামকের প্রভাব, বা হচ্ছে দ্রাব্যতা নিয়ন্ত্রণকারী উপাদানগুলো কি, বা দ্রাব্যতা নিয়ন্ত্রণকারী ফ্যাক্টরগুলো কি, বা নিয়ামকগুলোর প্রভাব। আচ্ছা, আজকে দেখো এখানে দ্রাব্যতার আসলে পাঁচটা বিষয়ের উপর নির্ভর করে। দ্রাব্যতা হচ্ছে মোট পাঁচটি বিষয়ের উপর নির্ভর করে। একটা হচ্ছে দ্রবের প্রকৃতি, দুই হচ্ছে দ্রাবকের প্রকৃতি, তিন তাপমাত্রা, চার হচ্ছে চাপ, পাঁচ হচ্ছে সমআয়তন। এই বিষয়গুলোর উপরে দ্রাব্যতা নির্ভর করে। আর দ্রাব্যতা বলতে আমরা সহজে যেটা বুঝি, কোনো একটা দ্রব কোনো একটা দ্রাবকে দ্রবীভূত হওয়ার যে ক্ষমতা, সেটাই হচ্ছে সহজ ভাষায় দ্রাব্যতা। ওকে। গত ক্লাসে আমরা জেনেছিলাম যে দ্রব কোনটা, যেটা দ্রবণে যেটার পরিমাণ কম থাকে সেটা হচ্ছে আমাদের দ্রব, আর দ্রবণে যেটার পরিমাণ বেশি থাকে সেটা হচ্ছে আমাদের দ্রাবক। আচ্ছা, এখন এই হচ্ছে আমাদের পাঁচটা ফ্যাক্টর বা পাঁচটা নিয়ামক, যারা আসলে হচ্ছে যে দ্রাব্যতাকে নিয়ন্ত্রণ করে বা দ্রাব্যতার কম বেশির জন্য দায়ী। এই হচ্ছে ফ্যাক্টরগুলো। আচ্ছা, এখন এই দ্রাব্যতা সম্বন্ধে জানতে গেলে, বা হচ্ছে দ্রাব্যতার নিয়ামকগুলোর প্রভাব জানতে গেলে আমাদের প্রথমে কিছু বেসিক বা ফান্ডামেন্টাল আইডিয়া থাকা দরকার। সেগুলো হচ্ছে যে আয়নিক যৌগ। আয়নিক যৌগ কালকে গত ক্লাসেও আমি একটু আলোচনা করেছিলাম। দেখো আয়নিক যৌগগুলো আসলে কোনগুলো, যেগুলো যেমন যেমন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে একটা আয়নিক যৌগ। সিলভার ক্লোরাইড উপরে দেখতে পাচ্ছ, এটা একটা আয়নিক যৌগ। ক্যালসিয়াম ক্লোরাইড, এটা একটা আয়নিক যৌগ। আয়নিক যৌগে কি হয়, আয়নিক যৌগে একটা ক্যাটায়ন থাকে আর একটা হচ্ছে অ্যানায়ন থাকে। আর সাধারণত হচ্ছে যেমন সোডিয়াম ক্লোরাইড, এখানে সোডিয়াম প্লাসটা হচ্ছে ক্যাটায়ন, আর ক্লোরাইড আয়ন যেটা Cl মাইনাস, ক্লোরাইড এটা হচ্ছে অ্যানায়ন, অর্থাৎ ক্লোরাইড আয়ন। এখানে সরি, এখানে যে সোডিয়াম ক্লোরাইড যে যৌগ উৎপন্ন হয়, এখানে সোডিয়াম হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে, ত্যাগ করে সেটা ধনাত্মক আয়নে পরিণত হয়। আবার ক্লোরিন পরমাণু সেই সোডিয়ামের একটা ইলেকট্রন গ্রহণ করে ক্লোরাইড আয়নে পরিণত হয়। এভাবে ধনাত্মক চার্জযুক্ত সোডিয়াম আর ঋণাত্মক চার্জযুক্ত পটাশিয়ামের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণের মাধ্যমে এই যে যৌগ তৈরি হয় সেটা হচ্ছে আয়নিক যৌগ। তাহলে আয়নিক যৌগের একটা হচ্ছে ইলেকট্রন ত্যাগকারী বস্তু থাকবে, আর একটা হচ্ছে ইলেকট্রন গ্রহণকারী বস্তু থাকবে, যেটাকে আমরা কেমিস্ট্রির ভাষায় বলি অ্যানায়ন আর হচ্ছে ক্যাটায়ন। ওকে। এখন তাহলে যে এইগুলো হচ্ছে আমাদের আয়নিক যৌগ। আর সমযোজী যৌগ কোনগুলো, দেখুন উদাহরণ দেওয়া আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস, HCl। তারপর হচ্ছে অ্যামোনিয়া, NH3, এটা হচ্ছে অ্যামোনিয়া। তারপর হচ্ছে H2, হাইড্রোজেন গ্যাস যেটা, আর অ্যামোনিয়া গ্যাস। এগুলো হচ্ছে আমাদের সমযোজী যৌগ। সমযোজী যৌগ হলো সেই যৌগগুলো বা যেগুলো হচ্ছে সমযোজী বন্ধনের মাধ্যমে হচ্ছে গঠিত হয়। আচ্ছা, সমযোজী বন্ধনটা কি, যে ইলেকট্রন কি করবে এই ক্ষেত্রে, ইলেকট্রন দুইটা যৌগ কি করবে, দুইটা মৌল ইলেকট্রন শেয়ার করবে। এইখানে দেখো হাইড্রোজেন আর ক্লোরিন, এখানে এই বন্ধনে দুইটা ইলেকট্রন আছে। হ্যাঁ, হাইড্রোজেন ক্লোরিন, এখানে যে দুইটা ইলেকট্রন আছে, দুইটা ইলেকট্রন কি শেয়ারের মাধ্যমে, দুইটা একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে। সমযোজী বন্ধনে সবসময় মনে রাখবা, একটা বন্ধনে দুইটা ইলেকট্রন থাকে, দুইটা পরমাণুর দ্বারাই এটা হচ্ছে কি শেয়ার করা হয়। দুইটা একজন একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে, এবং সেভাবেই একটা সমযোজী বন্ধন তৈরি হয়। আর এই সমযোজী বন্ধনের মাধ্যমে যে যৌগগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে সমযোজী যৌগ। যে এইগুলো, যেমন হাইড্রোজেন গ্যাসের কথা বলি, যেমন H2, H2 তে কি হয়,
যে দুইটা হাইড্রোজেন পরমাণু একটা একটা করে ইলেকট্রন শেয়ার করে, নিজেদের মধ্যে শেয়ার করে হাইড্রোজেন H2, যে হাইড্রোজেন H2 এই বন্ধনটা গঠন করে, বা H2 মানে হচ্ছে হাইড্রোজেন গ্যাস ফর্ম করে। এটা হচ্ছে আমাদের সমযোজী যৌগের উদাহরণ বা ব্যাখ্যা। আর এখন দেখো জৈব যৌগ কোনগুলো। জৈব যৌগ বলতে বোঝায় হাইড্রোকার্বন। কি জৈব যৌগ হচ্ছে কি, মূলত হাইড্রোকার্বন, অর্থাৎ কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কি থাকে, বন্ধন থাকবে। হ্যাঁ, কার্বন এবং হাইড্রোজেনের মধ্যে কি থাকবে, সরাসরি বন্ধন যুক্ত থাকে, যেসব যৌগে, সেগুলোকে বলা হয় যে হাইড্রোকার্বন বা জৈব যৌগ। যেমন মিথেনের সাথে দেখো, মিথেনের যে যে গঠন, সেখানে দেখো মিথেনের CH4 মিথেন, এখানে একটা কার্বনের সাথে 4টা হাইড্রোজেন আছে, তার মানে এটা কি একটা হাইড্রোকার্বন বা এটা একটা জৈব যৌগ। আর কার্বন ডাই অক্সাইডকে কি জৈব যৌগ বলা যাবে? বা কার্বন ডাই অক্সাইড কিন্তু এখানে কি কার্বনের সাথে অক্সিজেন আছে, কার্বনের সাথে সরাসরি কিন্তু হাইড্রোজেন যুক্ত নেই, তাহলে এটা কি হবে না, এটা যদি জৈব যৌগ হবে না বা হাইড্রোকার্বন হবে না। ঠিক আছে, তাহলে কার্বন ডাই অক্সাইডটা কি জৈব যৌগ না, যদিও এখানে কার্বন আছে। আর আবার হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইডে কিন্তু কার্বনের সাথে হাইড্রোজেন নেই, তারপরেও এটা জৈব যৌগ। কারণ হচ্ছে এখানে কার্বন টেট্রাক্লোরাইড যেটা আসে, যৌগ আসে, যেটা হচ্ছে মিথেনের 4টা হাইড্রোজেন সরাই দিলেই সেটা যে যৌগ হবে, সেটাই কিন্তু কার্বন টেট্রাক্লোরাইড, CCl4। এই যৌগটার কথা আমি বলতেছি, এটাও কিন্তু একটা জৈব যৌগ। যদিও কার্বনের সাথে এখানে হাইড্রোজেন নাই, তারপরেও কিন্তু এটা জৈব যৌগ। কারণ কার্বনের সাথে হাইড্রোজেন না থাকলেও, কার্বনের সাথে যে হাইড্রোজেন গুলো ছিল মিথেনের, সেই 4টা হাইড্রোজেন যদি 4টা ক্লোরিন দিয়ে প্রতিস্থাপিত হয়, তখন কার্বন টেট্রাক্লোরাইড যৌগ তৈরি হয়। এটাও কিন্তু জৈব যৌগ। তাহলে এই এই দুইটা ছিল আমাদের ব্যতিক্রম উদাহরণ, এগুলো একটু বললাম। এখন আরেকটা আসি যে পোলার যৌগটা কি। পোলার যৌগ হচ্ছে সেই যৌগ, এটাও একটা সমযোজী যৌগ। পোলার যৌগ হচ্ছে সমযোজী যৌগের একটা বৈশিষ্ট্য। সমযোজী যৌগের মধ্যে যদি একটা তড়িৎ ঋণাত্মকতা বেশি থাকে, আরেকটার তড়িৎ ঋণাত্মকতা কম থাকে, এই তখন এই তখন কি হয়, তুলনামূলকভাবে বেশি তড়িৎ ঋণাত্মক যেই মূলটা, সেটার উপরে হচ্ছে ঋণাত্মক চার্জে চার্জিত হয়। আর হচ্ছে যে তুলনামূলক ধনাত্মক যেটা, সেটা হচ্ছে এটা আংশিকভাবে ধনাত্মক চার্জ যুক্ত হয়। তাহলে এখানে দেখো, পোলার যৌগ আর হচ্ছে যে আয়নিক যৌগের পার্থক্যটা কোথায়। আয়নিক যৌগে কি করে, একজন ইলেকট্রন ত্যাগ করে একেবারে পুরোপুরি ধনাত্মক আয়নে পরিণত হয়, আর বা ত্যাগ করে পুরোপুরি ঋণাত্মক আয়নে পরিণত হয়। আর পোলার যৌগ হচ্ছে সেই যৌগ, সেখানে কিন্তু কি হয় না, সেটা সমযোজী যৌগের একটা বৈশিষ্ট্য। সমযোজী যৌগে যখন একটা হচ্ছে কি হবে, একটা মৌল বেশি তড়িৎ ঋণাত্মক প্রান্ত তৈরি হবে, বা যেটাকে বলে আংশিকভাবে ধনাত্মক চার্জ যুক্ত হবে একটা পরমাণু, আর একটা পরমাণু হবে আংশিকভাবে ঋণাত্মক চার্জ যুক্ত। যেমন এখানে পানির ক্ষেত্রে H2O, একটা অক্সিজেন মাঝখানে আছে, আর দুই পাশে দুইটা হাইড্রোজেন আছে। হাইড্রোজেন দুটার মাথায় দেখো এটা হচ্ছে আংশিক ধনাত্মক চার্জ, যেটাকে ডেল্টা প্লাস বলা হচ্ছে, ডেল্টা প্লাস দিয়ে ডিনোট করা হয়। আর একটা দেখো অক্সিজেনের মাথায় দেওয়া আছে ডেল্টা মাইনাস, এটা হচ্ছে ঋণাত্মক চার্জ যুক্ত প্রান্ত, পোল বা প্রান্ত, সেখান থেকে নাম হচ্ছে পোলার যৌগ। হ্যাঁ, যাদের হচ্ছে পোল আছে, যেসব সমযোজী যৌগের পোল থাকে, তাদেরকে হচ্ছে পোলার যৌগ বলা হয়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের আয়নিক যৌগ, সমযোজী যৌগ, জৈব যৌগ, আবার হচ্ছে পোলার যৌগ, এইগুলো। আচ্ছা, জৈব যৌগে একটা টার্ম আছে, আরেকটা টার্ম আছে অজৈব যৌগ। হ্যাঁ, এই জৈব যৌগ ছাড়া যেগুলো আছে, সেগুলোকে আমরা জেনারেলি বলতে পারি সেগুলো হচ্ছে অজৈব যৌগ। যেমন আয়নিক যৌগের যে উদাহরণগুলো দেওয়া আছে, সোডিয়াম ক্লোরাইড, সিলভার ক্লোরাইড, এই যে সল্ট গুলো দেওয়া আছে বা লবণ গুলো দেওয়া আছে, ধাতব লবণ, এগুলো হচ্ছে অজৈব যৌগ। আবার সমযোজী যৌগ, হাইড্রোজেন ক্লোরাইড, অ্যামোনিয়া, তারপর হাইড্রোজেন গ্যাস, হ্যাঁ, এগুলো হচ্ছে অজৈব যৌগ। তার মানে যে আর অজৈব যৌগের ইয়েগুলো হচ্ছে যে আহ, আহ, কি বলা হয়, যে জৈব যৌগের উৎসগুলো হচ্ছে সাধারণত কি লিভিং বিং, বা হচ্ছে যে প্রাণীজ, বা হচ্ছে প্রাণীজ উৎসগুলো হচ্ছে জৈব যৌগের উৎস। আর আয়নিক যৌগগুলো সাধারণত যে খনিতে পাওয়া যায়, বা হচ্ছে যে আর্থ সারফেসে এগুলো বেশি পাওয়া যায়, সেগুলো হচ্ছে আমাদের আহ, অজৈব যৌগ। হ্যাঁ, আচ্ছা, এখন আসি আমরা, দেখো সোডিয়াম ক্লোরাইড যে আমরা বলছিলাম যে সোডিয়াম ক্লোরাইড যে একটা আয়নিক যৌগ,
সোডিয়াম ক্লোরাইডে আসলে সোডিয়াম এবং ক্লোরাইড আয়নগুলো কিভাবে থাকে, এদের যে অ্যাকচুয়ালি তাদের যে ত্রিমাত্রিক বিন্যস্ততা বা বিন্যাস, সেটা আসলে মানে একটা কার্বনের সাথে একটা সোডিয়ামের সাথে কয়টা ক্লোরাইড আয়ন থাকে, বা হচ্ছে কত ডিগ্রি একটা সোডিয়ামের সাথে একটা সোডিয়াম ক্যাটায়নের সাথে একটা ক্লোরাইড অ্যানায়ন বা ক্লোরাইড আয়ন কতটুকু অ্যাঙ্গেল করে থাকে, এই সবগুলোর অ্যাকচুয়াল যে অ্যারেঞ্জমেন্ট তারা যেভাবে থাকে, এগুলো বলা হয় ক্রিস্টাল বা হচ্ছে যে স্ফটিক বা ল্যাটিস। হ্যাঁ, সবগুলো একই কথা। এগুলো হচ্ছে তাহলে সোডিয়াম ক্লোরাইডের যে ক্রিস্টাল বা স্ফটিক বা ল্যাটিস, সেটা হচ্ছে এরকম। এখানে দেখো নীল কালার অনেকটা নীলের মতোই। এটা হচ্ছে সোডিয়াম প্লাস প্লাস ক্যাটায়ন। আর ক্লোরাইড আয়ন যেটা Cl মাইনাস অ্যানায়ন হচ্ছে কোনটা, সবুজ কালারের যেটা, সেটা হচ্ছে। তার মানে সোডিয়াম ক্যাটায়ন আর ক্লোরাইড আয়নায়ন যেটা, এটা সোডিয়াম ক্লোরাইডে কিন্তু এভাবেই বিন্যস্ত থাকে এবং থ্রি ডাইমেনশনালি বা ত্রিমাত্রিক ত্রিমাত্রিক ভাবে এইভাবে বিন্যস্ত থাকে। আচ্ছা, এই জিনিসগুলো আমাদের লাগবে একটু পরে। দেখো, এখন আসি আমরা যে দ্রব্যতার উপর যে নিয়ামকগুলো, একটা নিয়ামক হলো দ্রবের হচ্ছে প্রকৃতি। আমরা হচ্ছে দ্রবণ মানে কি, দ্রবণ মানে হচ্ছে যে এটা কি আছে, দ্রাবকের মধ্যে দ্রবীভূত হবে, এটাই তো। আচ্ছা, এখন বা যেটাকে দ্রাব্যতাও বলা যায়। এখন এখন দেখো, এই যে দ্রবের প্রকৃতির উপর নির্ভর করে হচ্ছে দ্রাব্যতা নির্ভর করবে। আহ, যেমন যেমন দেখো, আহ, এক এক দ্রবের স্ফটিক কাঠামো কিন্তু এক এক রকম। যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে এখানে দেখো, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের স্ফটিক কাঠামো বা ক্রিস্টালাইন স্ট্রাকচার। কিন্তু পটাশিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু একরকম হবে না। সোডিয়াম সালফেটের ক্ষেত্রে কিন্তু আরেক রকম হবে। পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে কিন্তু আরেক রকম হবে। ঠিক আছে? এক একটা যৌগের এক একটা আয়নিক যৌগের স্ফটিক, যেমন এখানে সিলভার ক্লোরাইডের ক্ষেত্রে কিন্তু আরেক রকম হবে। মানে এক একটা আয়নিক যৌগের মানে স্ফটিক কাঠামো বা হচ্ছে যে ক্রিস্টালাইন স্ট্রাকচার কিন্তু এক এক রকম। সেই জন্য কি হয়, আহ, একটা নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা দ্রাবকে ভিন্ন ভিন্ন দ্রবের দ্রাব্যতা কিন্তু ভিন্ন ভিন্ন হবে। যেহেতু তাদের স্ট্রাকচার ভিন্ন, স্ফটিক কাঠামো বা ক্রিস্টালাইন স্ট্রাকচার ভিন্ন, সুতরাং যদি কোনো নির্দিষ্ট তাপমাত্রায় কোনো একটা নির্দিষ্ট দ্রাবকের মধ্যে আমরা বিভিন্ন ভিন্ন ভিন্ন ধরনের দ্রাবক দ্রবীভূত করতে চাই বা ডিজলভ করতে চাই, তখন কি হবে, এক একটা ক্ষেত্রে দ্রাব্যতা এক এক রকম হবে। দেখো, এখানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানিতে তাপমাত্রা কত, 30 ডিগ্রি সেলসিয়াস। আর দ্রাবকের যে পরিমাণ সেটা হলো কত, 1 লিটার। 1 লিটার, এবং দ্রাবকটা হচ্ছে পানি। তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানিতে পটাশিয়াম আয়োডাইডের দ্রাব্যতা হচ্ছে 1500 গ্রাম। তার মানে 1500 গ্রাম পটাশিয়াম আয়োডাইড কিন্তু 1 লিটার পানিতে দ্রবীভূত হতে পারবে। আচ্ছা, কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আবার পটাশিয়াম নাইট্রেটের ক্ষেত্রে হচ্ছে কত হবে, পটাশিয়াম নাইট্রেটের দ্রব্যতা হবে কত, 450 গ্রাম। দেখো, এটা ছিল 1500, এটা 450। আবার সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা হবে কত, 363। তাহলে এত এত গ্রাম মানে হচ্ছে দ্রাব্যতাকে এখানে গ্রাম ওইভাবে বলা যাবে না, দ্রাব্যতার কোনো একক নাই ওইভাবে। তারপরেও মোল পার লিটারে এটাকে প্রকাশ করা হয় সাধারণত। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা 363 বলতে আসলে কি বোঝায়। তার মানে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 লিটার পানিতে সোডিয়াম ক্লোরাইড থাকতে পারবে 363 গ্রাম, অর্থাৎ 363 গ্রাম সোডিয়াম ক্লোরাইড সর্বোচ্চ পরিমাণে দ্রবীভূত হতে পারবে। এর বেশি কি হবে না, এর বেশি দিলে সেটা স্যাচুরেটেড দ্রবণ না হয়ে তখন কি হয়ে যাবে, স্যাচুরেটেড বা সম্পৃক্ত দ্রবণ না হয়ে অতিরিক্ত দ্রবণে পরিণত হবে। কিন্তু আমাদের দ্রাব্যতার সংজ্ঞায় যেটা বলা আছে যে সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে আমাদের যতটুকু হচ্ছে কি লাগে, দ্রব্য লাগে, সেটাই হচ্ছে আমাদের দ্রাব্যতা। ওকে, দ্রবের প্রকৃতি শেষ। এখন দ্রাবকের প্রকৃতি দেখি। দ্রাবকের যে প্রকৃতি, আচ্ছা, আমরা যে কোনো একটা দ্রাবকে দ্রবীভূত করব, সেই দ্রাবকের প্রকৃতির উপরেও কিন্তু কি নির্ভর করে, দ্রাব্যতা নির্ভর করে, এবং এটাই হওয়া উচিত। যখন আয়নিক যৌগগুলোর যে উদাহরণ দিয়েছিলাম, সিলভার ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, তারপর হচ্ছে যে, আচ্ছা, এই আয়নিক যৌগের মানে হচ্ছে আমরা দ্রব্য হিসেবে কোন কোন যৌগগুলো ব্যবহার করব, আয়নিক যৌগগুলো। যে আয়নিক যৌগগুলো হচ্ছে তোমার পোলার দ্রাবকে দ্রবণীয়। তার মানে দ্রাবক যদি হয় পোলার, দেখো দ্রাবকের প্রকৃতি কিরকম হবে, দ্রাবক যদি পোলার হয় তখন সেই দ্রাবকে আয়নিক যৌগগুলো যেমন সোডিয়াম ক্লোরাইড, হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড এর মতো যৌগগুলো কি হবে, দ্রবণীয় হবে। তবে ব্যতিক্রমও আছে, যেমন সিলভার ক্লোরাইড কিন্তু কি হবে না, আবার
তেমন কি দ্রবীভূত হয় না। ঠিক আছে। আচ্ছা, আবার দেখো আয়নিক যৌগের ক্ষেত্রে আয়নিক যৌগের আয়নিক যে যৌগগুলো সেগুলো কিন্তু অপোলার দ্রাবকে অদ্রবণীয়, যেটা গত ক্লাসেও কিছুটা বলেছিলাম যে অপোলার দ্রাবকে কি হবে, তাহলে আয়নিক যৌগগুলো তাহলে অপোলার দ্রাবকে কিন্তু দ্রবণীয় হবে না। ঠিক আছে। আচ্ছা, সমযোজী যৌগের আবার দেখো দ্বিতীয়টা দেখো, সমযোজী যৌগের দ্রব জৈব দ্রাবক যেমন হাইড্রোকার্বন, অ্যালকোহল, অ্যাসিটন, মানে যে হাইড্রোকার্বন আছে বা এই যেগুলো হচ্ছে হাইড্রোকার্বন যুক্ত বা হাইড্রোজেন আর কার্বন সরাসরি যুক্ত, সেগুলো হচ্ছে জৈব যৌগ। এইসব জৈব যৌগ যেমন হচ্ছে যেমন অ্যালকোহল, অ্যাসিটন, এই সকল হাইড্রোকার্বনে বা অ্যাসিড, হ্যাঁ, কার্বক্সিলিক অ্যাসিড, এই সকল জৈব যৌগে কি হবে না, সমযোজী যৌগগুলো দ্রবণীয় হবে। সমযোজী যৌগ কোনগুলো? যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, তারপর হচ্ছে যে তারপর হচ্ছে অ্যামোনিয়া, হাইড্রোজেন, হ্যাঁ, যে সমযোজী যৌগগুলো আছে সেগুলো হচ্ছে কোথায় দ্রবীভূত হবে? যেমন জৈব যৌগে দ্রবীভূত হবে। তাহলে সমযোজী যৌগগুলো তোমার হচ্ছে জৈব যৌগে কি হয়? দ্রবীভূত হয়। ঠিক আছে। আচ্ছা, এখন দেখো আবার কিছু কিছু সমযোজী যৌগ আবার যেমন হচ্ছে যে চিনি, ফ্রুক্টোজ, এগুলো কি হয়? আহ, সমযোজী যৌগ বা জৈব যৌগ, চিনি, ফ্রুক্টোজ এগুলো কিন্তু জৈব যৌগ বা সমযোজী বন্ধনের মাধ্যমে সৃষ্ট যৌগ বা সমযোজী যৌগ। তারপরেও এগুলো কি হয়? পানিতে দ্রবীভূত হয়, যদিও পানি পোলার যৌগ। আর এগুলো হচ্ছে চিনি, ফ্রুক্টোজ, এগুলো হচ্ছে জৈব যৌগ। এগুলো যদিও পানিতে দ্রবীভূত হওয়ার কথা না, তারপরেও এগুলো হচ্ছে হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে কি হতে পারে? দ্রবণীয় হতে পারে। এগুলো হচ্ছে এই যে 3 নম্বর পয়েন্টটা হচ্ছে ব্যতিক্রম পয়েন্ট। যদিও হচ্ছে এই ক্ষেত্রে দ্রাবক হচ্ছে পোলার, দেখো 3 নম্বর পয়েন্টটা আবার, এই ক্ষেত্রে দ্রাবকটা হচ্ছে পোলার, তাহলে এখানে সমযোজী যৌগ বা জৈব যৌগ কি হবে না? দ্রবীভূত হওয়ার কথা না। তারপরে হচ্ছে এইগুলো চিনি বা ফ্রুক্টোজ, এইগুলো পানিতে পানি বা পোলার যৌগ, পানি একটা পোলার যৌগ, এটাতে দ্রবীভূত হয়। আহ, কারণ হচ্ছে কিভাবে হয়? হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে হয়। ঠিক আছে। এটা হচ্ছে ব্যতিক্রম। তাপমাত্রার প্রভাব, দ্রব্যতার উপরে তাপমাত্রার প্রভাব। উচ্চ তাপমাত্রায় দ্রব এবং দ্রাবক উভয় অণুর গতিশক্তি কি হয়? বৃদ্ধি পায়, যেটাকে আমাকে ইংলিশে বলি কাইনেটিক এনার্জি। তাহলে উচ্চ তাপমাত্রা যখন বেশি হবে তখন কি হবে? বেশি পরিমাণ দ্রাবক কি করতে পারবে? দ্রাবকগুলো বেশি পরিমাণে, আগের চেয়েও বেশি পরিমাণে দ্রবকগুলোকে সেপারেট করবে বা আলাদা করতে পারবে। আর এটা হচ্ছে তখন আলাদা যখন হবে, তখন আলাদা হওয়া মানে কি? আলাদা বলেই কি করবে তখন? যে ওয়াটার মলিকুল বা পানির যে অণুগুলো আছে, সেই পানির অণুগুলো সেই অ্যানায়ন বা ক্যাটায়নের চারপাশে কি করবে? ঘিরে ধরবে। আর এটা এভাবেই কি হবে? অণুর দ্রবের দ্রাব্যতা বেড়ে যাবে। অর্থাৎ বেশি পরিমাণে আহ, দ্রাবকে দ্রবীভূত হতে পারবে। এখন দেখো 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, দেখো তাপমাত্রার যে ব্যাপারটা দেখো, উদাহরণস্বরূপ 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এক্সপেরিমেন্টালি এটা পাওয়া গেছে, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আহ 100 গ্রাম পানিতে হচ্ছে 36 গ্রাম দ্রবীভূত হয়। কিন্তু তাপমাত্রা যখন বাড়িয়ে 80 গ্রাম করা হবে, 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করা হবে, তখন 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 100 গ্রাম পানিতে 39 গ্রাম দ্রবীভূত হয়। তাহলে দেখা যাচ্ছে এখানে তাপমাত্রা বাড়ালে কি হয়? আমাদের তাপমাত্রা বাড়লে দ্রব দ্রবীভূত হচ্ছে কেন? কারণ দ্রব বেশি যখন বেশি তাপমাত্রা যখন বাড়ানো হয় তখন আহ, দ্রবের কি হয়? কাইনেটিক এনার্জি বা হচ্ছে গতিশক্তি বেড়ে যায়। তখন তার কারণে কি হবে? অ্যানায়ন এবং ক্যাটায়ন গুলোর বা দ্রবের যে দুইটা অংশ, অ্যানায়ন এবং ক্যাটায়ন, সেগুলো সহজেই আলাদা হতে পারে। সহজে আলাদা হলে কি হবে? দ্রাবকগুলো দিয়ে সে সারাউন্ডেড হবে বা পরিবেষ্টিত হবে। এর কারণে কি হবে? দ্রাব্যতা বেড়ে যাবে। এখানে দেখো আহ, তোমাদের দেওয়া আছে যে সোডিয়াম আর ক্লোরাইড, সোডিয়াম আয়ন আর সোডিয়াম ক্লোরাইড যে লবণটা বা আয়নিক যৌগ, এটা যখন পানিতে আসে দেখো তার কি অবস্থা হয়। দেখো সোডিয়াম আয়ন যেটা ক্যাটায়ন, সোডিয়াম প্লাস ক্যাটায়ন, সেটাও পানির দ্বারা সারাউন্ডেড বা পরিবেষ্টিত। আবার হচ্ছে কি হয়? ক্লোরাইড আয়ন যেটা, সেটাও পানি দ্বারা পরিবেষ্টিত হয়। তার মানে সোডিয়াম আয়ন আর সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন দুইটাই কি হবে? তার যে ক্রিস্টাল ছিল, তার যে স্ফটিক কাঠামো ছিল, সেটা থেকে বের হয়ে যায় বা সেপারেটেড বা আলাদা হয়ে যায়। ঠিক আছে। এবং পানির সাথে এইভাবে সাম্যাবস্থা থাকে। সরি।
তাহলে কি হচ্ছে এখানে দেখো যে আসলে পানিতে দ্রবীভূত হওয়া মানে কি দেখো। তাহলে এই যে সোডিয়াম ক্লোরাইড পানিতে দ্রবীভূত হলে আসলে কি হয় দেখো, পানির যে অক্সিজেন প্রান্ত, দেখো অক্সিজেন প্রান্তটা কিন্তু ঋণাত্মক। এই অক্সিজেন ঋণাত্মক প্রান্তগুলো, প্রতিটা পানির ঋণাত্মক প্রান্তগুলো দেখো কার দিকে ডিরেক্টেড আছে বা কোন দিকে মুখ করে আছে, সোডিয়াম প্লাস ক্যাটায়ন এর দিকে কি হচ্ছে এইভাবে তোমার মুখ করে আছে বা এদিকে ডিরেক্টেড হয়ে থাকে। ঠিক আছে, আবার এটা হচ্ছে আর আর হাইড্রোজেন বা ঋণাত্মক ধনাত্মক চার্জযুক্ত প্রান্ত কিন্তু বিপরীত দিকে থাকে দেখো। আবার ক্লোরাইড আয়নের ক্ষেত্রে দেখো একইভাবে তোমার হাইড্রোজেন প্রান্ত যেটা ধনাত্মক প্রান্ত যুক্ত পার্শিয়ালি বা হচ্ছে আংশিকভাবে ধনাত্মক প্রান্ত যুক্ত, সেটা হচ্ছে ক্লোরাইড আয়নের কাছাকাছি থাকে। এভাবে হ্যাঁ এভাবেই কিন্তু, এবং প্রতিটা হাইড্রোজেনে কিন্তু প্রতিটা আহ, পানির অণুর হাইড্রোজেন গুলো কিন্তু এইভাবেই থাকে ক্লোরাইড আয়নের সাথে। এইভাবে কি একটা ইন্টারেকশন হবে, এবং কি হবে তোমার হচ্ছে যে যেটাকে বলো এবং ধনাত্মক এইভাবে সোডিয়াম প্লাস এবং অক্সিজেনের আংশিক ঋণাত্মক অংশের সাথে কি হবে ইন্টারেকশন হয়ে একটা যে ইয়েটা হবে সেটাকে বলা হয় তোমার হাইড্রেশন এনার্জি। ঠিক আছে, এভাবে হচ্ছে বিক্রিয়া তাপ উৎপন্ন হবে। আর হচ্ছে এভাবে কি হয় আমাদের লবণগুলো হচ্ছে পানিতে এভাবেই দ্রবীভূত হয়। ঠিক আছে, ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।